কলি প্রথমে সবটা বুঝতে না পারলেও এখন বেশ ভালোভাবে বুঝতে পারছে আজকে আদিবের এইখানে কলিকে নিয়ে কেন আসা। তাছাড়া এত সুন্দর একটা চুড়িদার কেন গিফট করলো, রিমঝিমকে কেন এইখানে নিয়ে আসলো, সবকিছুই একদম পরিষ্কার। তবে আদিবের একটাই ভুল, রিমঝিমকে মিথ্যা ছলচাতুরি করে বোকা বানানো। এর জন্য রিমঝিম ক্ষিপ্ত হয়ে আছে। মানুষ অ্যাক্সিডেন্টের মতন সিরিয়াস বিষয় নিয়ে কেউ কি মজা করে? কলি একবার নজর বুলিয়ে দেখে নিল আদিবকে, যে এই মুহূর্তে অপবাদ বোধে চুপ করে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা ফুলের তোড়া নিয়ে। তার ঠিক একটু পাশে রিফাতও দাঁড়িয়ে আছে কাচুমাচু হয়ে। কলি রিফাতের দিকে এক পলক তাকাতেই চোখে চোখ পড়তেই দ্রুত চোখ সরিয়ে নিল। রিফাতের জন্য অচেনা ভালোবাসার উত্তাল ঢেউ বয়ে চলেছে প্রতি সেকেন্ডে। কলি এবার রিমঝিমকে কনফিডেন্স করার চেষ্টা করলো, কিন্তু রিমঝিম এত বেশি রেগে আছে যে কলির কথাটাও শুনতে চাইছে না। এখন রিমঝিম বাসায় চলে যাবে, তাই কলির হাত ছেড়ে এলোমেলো পায়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। তার আগেই আদিব রিমঝিমের এক হাত ধরে নিজের কাছে টানলো। রাগে হিসিয়ে বলে উঠল, এই মেয়ে, সমস্যা কি তোমার? দাম দেখাও আমাকে, নাকি অ্যাটিটিউড? রিমঝিম মুহূর্তেই আদিবের কথা শুনে ঝরঝর করে কেঁদে উঠল। তাকে তো একটু ভালোবাসা দিয়েও মানানো যেত, সবার সামনে এইভাবে কথা বলতে হবে কেন? নিজের ভুল স্বীকার না করে উল্টো রাগ দেখানো হচ্ছে। রিমঝিম রাগে কটমট করে মাথা নত করে রেখেছে। আদিব যে তার জন্য এত সুন্দর একটা পাঞ্জাবি পরে এসেছে হয়তো সে এতক্ষণে দেখেইনি। তাই আদিব রিমঝিমকে উদ্দেশ্য করেই বলল, আমাকে কেমন লাগছে দেখতে? রিমঝিম ভীষণ অবাক হয়। একটু আগে কতগুলো ধমক দিল, বাজে ব্যবহার করলো, আর এখন কি না কেমন লাগছে জিজ্ঞেস করছে। আচ্ছা, পুরুষ মানুষ কি এমনই তার ছেঁড়া হয়? রিমঝিম এক পলক দেখে নিল আদিবকে পা থেকে মাথা পর্যন্ত, তারপর আবার মাথা নত করে ফেলল। সে বুঝতে পারছে না কিভাবে তাকে সৌন্দর্যের প্রশংসা করলে সে খুশি হবে। তাকে দেখতে যে বড্ড সুন্দর লাগছে। আচ্ছা, উনি আজকে হঠাৎ পাঞ্জাবি পরে এসেছেন কেন? আজকে কি কোনো স্পেশাল দিন আছে? আদিব রিমঝিমকে বারবার মাথা নত করে থাকতে দেখে ভীষণ রাগ হলো, তবে প্রকাশ করলো না, বরং হাঁটু মুড়ে বসলো রিমঝিমের সামনে। আদিবকে এমন হাঁটু ভেঙে বসতে দেখে সবাই বড় বড় নয়নে ছলছল করে তাকিয়ে রইল। রিমঝিম নিজেও অবাক হয়ে তাকিয়ে আছে আদিবের দিকে। আদিব টাইম ওয়েস্ট করলো না, বরং মনের ভেতরের অজানা সব ভালোবাসা প্রকাশ করে ফেলল। আদিব এক বুক আবেগ অনুভূতি মিশিয়েই বলে উঠল, উইল ইউ বি মাই কুইন? রিমঝিম আদিবের বলা প্রতিটি শব্দে তটস্থ হয়ে উঠল। মনের মাঝে একদল ঝিঝি পোকারা ডেকে উঠল, সেই সাথে মনের গহীনে উত্তাল পাতাল ঢেউ খেলে চলেছে। হাজার হাজার আবেগ অনুভূতি সব হেলে দুলে খাচ্ছে মনের গহীন অরণে। রিমঝিম এত কিছুর পরও কি বলবে জানে না, হাতসহ পুরো শরীর কাঁপাকাঁপি করছে। রিমঝিমকে এমন তটস্থ দেখে কলি আদিবকে তোড়া থেকে একটা ফুল নিয়ে হাঁটু ভেঙে বসে পড়লো আর বলল, Be my sister-in-law. Will you marry me, my brother? কলির এমন কাজে রিমঝিম ফিক করে হেসে ফেলল। পাশে রিফাতও হাসলো এবং সবটাই দেখল। রিমঝিম আদিবের থেকে নয়, বরং কলির হাত থেকে ফুলটা নিয়ে বুক ভরা সাহস নিয়েই বলল। Yes, I will marry your brother. মুহূর্তেই সবার মুখ ছকছক করে উঠল। কলি আদিবকে ঠেস দিয়েই বলল, দেখেছো কিভাবে প্রপোজ করতে হয়? কিছু তো শিখো আমার থেকে। আদিব গম্ভীর মুখে রিমঝিমের দিকে তাকিয়েই বলল। দেখলাম। আদিব পকেট থেকে একটা গোল্ডের রিং বের করে কলির হাতে দিয়ে বলল, পরিয়ে দেয়। আদিব যে রেগে রেগে কথাগুলো বলছে রিমঝিম বেশ ভালোভাবেই বুঝতে পারলো, তাই রিমঝিম এগিয়ে গেল আদিবের কাছে। আদিবের হাত থেকে ফুলের তোড়াটা নিজের হাতে তুলে নিল। ধন্যবাদ এত সুন্দর একটা মুহূর্ত আমাকে উপহার দেওয়ার জন্য। তবে আদিব কৌতূহল নিয়েই বলল। তবে কি রিমঝিম? রিমঝিম খুব স্বাভাবিকভাবেই বলল, এই রিংটা আমি আপনার হাত থেকে পড়তে চাই ডাক্তার সাহেব। মুহূর্তেই আদিবের গম্ভীর মুখটা চকচক করে উঠল।
তার ঠোঁটের কোণে অল্প হাসি বলে দিচ্ছে সে ঠিক কতটা খুশি হয়েছে রিমঝিমের কথায়। হয়তো এতক্ষণ এর অপেক্ষায় ছিল আদিব। আদিব গোল্ডের রিংটা বক্স হতে খুলে রিমঝিমের হাতে পরিয়ে দিল বেশ যত্ন সহকারে। মিনিট 5 এক করে এক পর আদিব এবং রিমঝিমকে পার্সোনাল টাইম কাটানোর জন্য কলি এবং রিফাত পার্কের এক পাশ দিয়ে হাঁটছে। কলি আগের তুলনায় অনেকটাই রিফাতের পিছু পিছু ঘোরাঘুরি করা বন্ধ করে দিয়েছে। কলি রিফাতের থেকে বেশ কিছুটা আগে আগে হাঁটছে। রিফাত ঠিক কলির পেছন পেছন। কলিকে এমনভাবে দেখে রিফাতের বেশ বিরক্ত লাগছে। তাই রিফাত একটু এগিয়ে গিয়ে পায়ে পা মিলিয়ে চলতে লাগলো। রিফাত গম্ভীর মুখেই বলে উঠল, কি হয়েছে তোমার? ইগনোর করছো কেন আমাকে? আদিবের কথা কানে ভেসে আসতেই কলির ঠোঁটে নির্লিপ্ত হাসি, কিন্তু কোনো উত্তর নেই। হয়তো কলি জানে ভালোবাসতে না পারলে অন্তত দূরত্ব বজায় রাখা প্রয়োজন। জোর করে কি ভালোবাসা হয়? না, হয় না। হয়তো কলি চাইলে কোনো ছল চাতুরি করে ঠিক নিজের করে নিতে পারত। তাতে কি সত্যিকারের ভালোবাসাটা থাকবে তাদের মধ্যে? এত হাহাকার ঘটিয়ে কি আর একটি শুদ্ধ ভালোবাসার দৃষ্টি হবে? কলিকে এক মনে কিছু একটা ভাবতে দেখে রিফাত বলে উঠল। কিছু বলছি তো তোমাকে, তুমি কি শুনতে পাচ্ছ না? কলি বেশ সময় নিল না, বরং স্বাভাবিকভাবেই বলল, জি, শুনতে পাচ্ছি, বলেন। ইগনোর করছো কেন আমাকে? আপনি হয়তো ভুল ভাবছেন, আমি আপনাকে ইগনোর করছি না। তাহলে এত অভিমান কিসের? যেখানে চাওয়া পাওয়ার কোনো মূল্যায়ন নেই, সেইখানে রাগ, অভিমান, অভিযোগ সবকিছুই মূল্যহীন। তাহলে কি বলতে চাইছো? ঘৃণা করো আমায়? কলি অল্প হেসে চোখে চোখ রেখে নির্লিপ্ত গলায় বলল, আমি কাউকে ঘৃণা করি না, বরং নিজেকে ঘৃণা করি। আমার সমস্ত ঘৃণা জমে আছে আমার ভাগ্যের ওপর, যে ভাগ্য আমাকে ভালোবাসা দিয়েছিল আবার কেড়েও নিয়েছে, ফেলে দিয়েছে এক শূন্যতায়। আমি ঘৃণা করি আমার আবেগকে, আপনার প্রতি আমার দুর্বলতাকে, আর সব থেকে বেশি ঘৃণা করি আমি নিজেকে, কারণ আমি নিজেই বারবার নিজেকে ঠকিয়ে নিঃশেষ হয়ে যাচ্ছি। বলেই কলি ঝরঝর করে কেঁদে উঠল। হয়তো তার ইমোশনাল মুহূর্তটাকে প্রকাশ করতে চায়নি, কিন্তু আজ যেন কোনোভাবে লুকিয়েও রাখতে পারল না। ভীষণ ব্যর্থ মনে করলো নিজেকে। রিফাত করুণ দৃষ্টি মেলে বেশ কিছুক্ষণ কলির পানে চেয়ে রইল। আচ্ছা, তার কি উচিত কলির চোখ থেকে ঝরে পড়া অশ্রুফোঁটাটাকে মুছিয়ে দেয়া? আচ্ছা, এই অধিকারটা কি আজও তার আছে? রিফাত কি বলবে জানে না, তবে খুব ইচ্ছে করছে কলিকে শক্ত করে জড়িয়ে ধরতে, বুকের বাহু পেশির সাথে ঝটপট ধরে কপালে একটা আলতো চুমু খেতে। কিন্তু কিভাবে? জীবনে কি একবার হলেও আসবে এই সুযোগ? কলিকে পাবে নিজের করে? রিফাত অসহায় কণ্ঠে বলে চাইল, কিন্তু পারল না। তবে মনে বেশ হতাশা নিয়েই বলল, তোমাকে বলতে না পারা কথাগুলো বুকে জমতে জমতে আজ ভীষণ অনুভূতিহীন। রিফাতকে এত সময় চুপ করে থাকতে দেখে কলি বাঁকা হেসেই বলল, আপনাকে পাওয়ার ইচ্ছেটা আমার অপূর্ণই রয়ে গেল। একদিন ঠিক দেখবেন, এই অপূর্ণতা থেকেই আমি অন্য কারোর বউ হয়ে যাব। কলি হাসতে হাসতে বলা চরম সত্যি কথাটা ঠিক যেন রিফাতের বুকে গিয়ে লাগলো, ঠিক ধারালো ছুরির মতন। মনে হলো তার বুকে এই বুঝি ধারালো ছুরি ঢুকিয়ে দেওয়া হলো। বারবার নিঃশ্বাস আটকে যাওয়ার মতন যন্ত্রণা হলো বুকের বাম পাশটায়। প্রকৃতি জুড়ে বয়ে যাচ্ছে উত্তাল ঠান্ডা হাওয়া, এলোমেলো আবহাওয়া, শরীরের প্রতিটি শিরা উপশিরায় বয়ে যাচ্ছে। বাইরে ঠিক যত বেশি ঠান্ডা, ঠিক ততটাই আকাশ ঘন করা কুয়াশায় মোড়ানো। বাইরের তেমন কোনো কিছুই স্পষ্ট নয়। আদিল নিজের কালো বিএমডব্লিউ চালিয়ে বাড়িতে ফিরছে। আজকে সারাদিনের ব্যস্ততায় একবারের জন্য ও বাড়ি ফেরা হয়নি তার। আদিল দেখে হাত ঘড়ি চালাচ্ছে। আদিল দক্ষ হাতে ঘড়ি চালাচ্ছে। তার মনে বেশ বারবার ভেসে আসছে রোশনের বলা প্রতিঘাতের কথা, তার বউকে জড়ানো হাজারটা কথা। আচ্ছা, রোশনের যেমন ফিল হয় ইয়ারের জন্য, ইরার জন্য, ইরারও কি তবে ওই রকম ফিল হয়? ভাবতেই আদিল মুহূর্তে গাড়ির স্পিড একদম কমিয়ে দেয়। একটি পর্যায়ে গাড়িকে থামিয়ে দেয় এবং গাড়ির সিটে গা এলিয়ে দেয়। এলোমেলো মনটা যেন আরো এলোমেলো হয়ে উঠছে বারবার।
তার ভাবনার মাঝে হাজার হাজার পুরনো স্মৃতি, অতীত এর সবকিছু করার নাড়তে থাকে বারবার। আমেরিকার মোস্ট পপুলার কিং অফ আদিল শিকদার, যেখানে তার নাম শুনলে বাগে ঘাটে এক ঘাটে জল খায়, সেইখানে কিনা শুধুমাত্র একজন সামান্য এমপি হয়েও চুপচাপ আছে মানুষের পাশে দাঁড়িয়ে। সে কি আজও এত ভালো মানুষ? কোনো উত্তর নেই। সে সত্যিই ভালো মানুষ নয়। আদিল শিকদারের আরো খারাপ সমস্যা নেই, তবে তার বউয়ের দিকে কারো নজর পড়লে জানে মেরে দিবে। এই রোশন ছেলেটার মরার দিন হয়তো ঘনিয়ে আসছে। আদিল শিকদার নিশ্চয়ই তার বউয়ের দিকে কারো কোনো জোর সহ্য করবে না। তাই আদিল মুহূর্তেই পকেট থেকে ফোনটা বের করলো, তারপর সোজা চলে গেল গ্যালারিতে, যেখানে ইরার সাথে বেশ অনেক অনেক ছবি আছে একসাথে। আদিল দীর্ঘ সময় নিয়ে এক এক করে সবগুলা ছবি দেখলো। পরবর্তী ছবিটা লাল টুকটুকে চুড়িদার পরা। ছবিটাকে বেশ কিছু সময় নিয়ে দেখলো, তারপর আলতো করে এক এক করে কয়েকটা চুমু এঁকে দিল ঠোঁটের কোণে। একরাশ অনুভূতি মিশিয়ে আনমনে গেয়ে উঠল। রাতের খাওয়া দাওয়া শেষ করে ইম্পর্টেন্ট কিছু কাজও ইতোমধ্যে শেষ করে ফেলেছে আদিব। আদিব বিছানায় গা এলিয়ে দিয়ে ফোন করলো রিমঝিমকে। একবার, দুইবার, তিনবার রিং হওয়ার পর রিমঝিম কল রিসিভ করলো। অপর পাশ থেকে ঘুম জড়ানো কণ্ঠেই বলে উঠল রিমঝিম। এত রাতে কল করেছেন কেন? আদিব আদুরে গলায় বলে উঠল। মিস করেছি তোমাকে তাই। রিমঝিম চোখের এলোমেলো পাতা উল্টে ফের বলল। এত রাতে মিস করছেন কেন? ঘুমান। আদিব কিছুটা বিরক্ত নিয়েই বলল। মিস করার জন্য বুঝি দিনরাত লাগে? আচ্ছা রাখি, তুমি ঘুমাও। আদিবের বলা প্রতি শব্দ জুড়ে অভিমান, তাই রিমঝিম ঘুম থেকে উঠল এবং রুমের লাইট অন করে শুধালো। রাগ করছেন কেন? রাত 11টা বাজে, তাই বললাম ঘুমাতে। আদিব এক চিলতে অভিমান নিয়েই বলল। ওকে, কি ওকে? ঘুমাই, তুমিও ঘুমাও। রিমঝিম বিরক্ত টেনে বলল, ছোট্ট একটা কথায় মানুষ রেগে যায় কিভাবে? তাই রিমঝিম আদিবকে মানানোর জন্যই বলল। এখন তো ঘুমাবো না, আর একটু কথা বলি। না, কোনো কথা নাই, তুমি ঘুমাও। আদিবের গা ছাড়া কথা বলতে দেখে রাগ হলো রিমঝিমের, তবুও প্রকাশ করলো না, বরং রাগ কমানোর জন্য বলে উঠল। আই লাভ ইউ ডাক্তার সাহেব। রিমঝিমের ছোট্ট একটি বাক্যে মুহূর্তেই আদিবের মুখে একরাশ উজ্জ্বল হাসি দেখা গেল। আদিব ভালোবাসার সহিত বলল। আই লাভ ইউ টু। মুহূর্তেই একে অপরের প্রতি ভালোবাসা অনেকটাই বেড়ে গেল। আদিব আর রিমঝিম প্রায় বেশ সময় নিয়ে কথা বলতে শুরু করলো। ইকবাল খান সহ ওনার ওয়াইফ একসাথে বসে কফি খাচ্ছেন। বাড়ির বাইরে অসংখ্য বডিগার্ডরা চারপাশে ঘোরাঘুরি করছে। আজ নতুন নয়, আপাতত রাতের কাজ একটাই তাদের, কোনো রকম কোনো শত্রু যেন অ্যাটাক করতে না পারে তার জন্য মূলত পাহারা দিচ্ছে। ইকবাল খান আজকাল খুব বেশি বাড়ির বাইরে বের হন না, খানিকটা অসুস্থতার জন্য। এর মাঝে রোশন চলে আসে। সে আপাতত কাউকে দেখেও না দেখার অভিনয় করে নিজের রুমে চলে যায়। ইকবাল খান বিষয়টা বেশ ভালো করেই লক্ষ্য করলেন, কিন্তু কিছু বললেন না, কারণ রোশন কখনো কারোর সামনে নিজের ব্যক্তিগত কথা শেয়ার করে না, এমনকি নিজের মায়ের সামনেও না, যদি আবার কোনো কিছু নিয়ে হার্ট হয়ে যায়। তাই নিজের দুর্বলতা কখনো মায়ের সামনেও প্রকাশ করে না রোশন। ইকবাল খান 5 মিনিট এক পর চলে যান ছেলের রুমে। রোশন ব্যালকনিতে দাঁড়িয়ে এক মনে সিগারেট খাচ্ছে। আগুনের উড়ন্ত চুমুক বলে দিচ্ছে তার হৃদয়টা ঠিক কিভাবে দুমড়ে মুচড়ে যাচ্ছে। হয়তো এই তীব্র যন্ত্রণাটা শুধু সে আর স্বয়ং আল্লাহ জানে। ইকবাল খান ব্যালকনিতে দাঁড়িয়ে রোশনের হাতের উপর হাত রেখেই বললেন। কোনো সমস্যা হয়েছে বেটা? রোশন ইকবাল খানের উপস্থিতি ঠিক বুঝতে পারেনি। ইকবাল খানকে দেখে হাতের সিগারেটটা ফ্লোরে ফেলে দিয়ে দীর্ঘশ্বাস টেনেই বলল। আমি বাংলাদেশে আর থাকবো না ড্যাড, আমার পাসপোর্ট রেডি করো। ইকবাল খান ছেলের কথায় তটস্থ হয়ে উঠলেন। বাংলাদেশ থাকবে না মানে? তাহলে কোথায় যাবে এই ছেলে? ইকবাল খান বেশ বিরক্ত নিয়েই বললেন। কোথায় যাবে তুমি? রোশন বেশ স্বাভাবিকভাবেই বলল। এই দেশে ভালোবাসার মানুষ পাওয়া হলো না, ভালো থাকা হলো না, সেই দেশে আমি আর থাকবো না। সবাইকে মুক্তি দিয়ে
অনেক দূরে চলে যাব আমি। ইকবাল খান মুহূর্তেই রেগে গেলেন। সামান্য একজন নারীর জন্য দেশ ছাড়তে হবে, নিজের সাম্রাজ্য, সম্মান, সবকিছু। ইকবাল খান রাগে হিসিয়ে বলে উঠলেন, একটা মেয়ের জন্য নিজের জন্মভূমিকে ছেড়ে চলে যাওয়ার তোমার জন্য বোকামি হবে। তুমি শুধু একবার বলো বিয়ে করতে চাও, আমি মেয়েদের লাইন লাগিয়ে দিব। আর যদি বলো ওই নারীই লাগবে, জীবিত কিংবা মৃত, আমি তাও এনে দিব তোমার পায়ের কাছে। রোশন হাসলো বেশ, তবে নির্লিপ্ত সেই হাসি বেশ ভয়ঙ্কর। হয়তো বাবার মুখে ইরাকে ঘিরে কিছু কথা তার পছন্দ হয়নি, তবুও নিঃশব্দেই বলে উঠল, জোর করে এই পৃথিবীর বুকে সবকিছু পাওয়া গেলেও সত্যিকারের ভালোবাসাটা আজও পাওয়া যায় না। ইকবাল খান দীর্ঘশ্বাস টেনে বললেন, তাহলে বিশ্বের সব থেকে সুন্দরী রমণীকে উপস্থিত করি তোমার সামনে। তুমি এক পলক দেখে যদি তোমার ইকবাল খানের কথা শেষ করার আগেই রোশন বলে উঠল, চুপ করো ড্যাড, আমার আর কোনো সুন্দরী রমণী চাই না। আমি জীবনসঙ্গী ছাড়াই কাটিয়ে দিতে পারবো এই ছোট্ট জীবন। আর আমার জন্য টিকিট কাটো, আমি ইমিডিয়েটলি দেশ ছাড়বো ড্যাড। ইকবাল খান জানেন নিজের ছেলের সম্পর্কে। এই মুহূর্তে তাকে হাজারবার বোঝালেও হয়তো সে বুঝবে না। ইকবাল খান অসহায় দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর বাধ্য ছেলের মতন রুম থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে গেলেন। ইকবাল খানের কি বলা উচিত আপাতত তিনি ভেবে পাচ্ছেন না। ইকবাল খানকে বেরিয়ে যেতে দেখে রোশন পকেট থেকে আরেকটা সিগারেট বের করেই ধরালো। পরিহিত কালো রঙের স্যুটটিকে শরীর থেকে খুলে ছুঁড়ে ফেলে দিল ফ্লোরে। এরপর মুখ ডোবালো সিগারেটে। বুকের ভিতরে আজ ভীষণ কষ্ট হচ্ছে, যেন পুরোই ছারখার হয়ে যাচ্ছে, সবকিছু এলোমেলো হয়ে গেছে। ভীষণ করে ব্যথা করছে বুকের বাম পাশটায়। কোনো রকমে জানে না, চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। নিঃশ্বাস আটকে আসছে, ভেতরটা পুড়ে যাচ্ছে। আজ সব হারিয়ে গেল, আজ সব অপেক্ষার অবসান ঘটল। ভালোবাসা ঠিকই রয়ে গেল, শুধু মানুষটি হারিয়ে গেল। হয়তো একতরফা ভালোবাসা এমনিই হয়, যেখানে আমি তোমাকে সবসময় অনুভব করি ভালোবাসি, অথচ তুমি বুঝতেও পারো না। কখনো চাওনি তোমাকে আমার করে নিতে। আমিও তো চেয়েছিলাম তোমার পাশে থাকতে, তোমাকে নিয়ে নিজের মতন করে ভালোবাসতে। হয়তো একতরফা ভালোবাসার কষ্টটা অপ্রকাশিত। তুমি অন্য কারোর সাথে হেসে কথা বলেও আমার বুকটা কেঁপে ওঠে, আমার নিঃশ্বাস আটকে যায়। তবুও বলি, ভালো থেকো, সুখে থেকো। আমার একতরফা ভালোবাসার অধিকার আছে, চাহিদা নেই। হয়তো ঠিক তুমিও জানবে না আমার এই একতরফা ভালোবাসার গভীরতা ঠিক কতটুকু ছিল ইরাবতী। জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখবো, আমি তোমাকে ভালোবাসবো অনন্তকাল। তোমার গল্পের আমি হিরো নয়, বরং ভিলেন হয়ে এসেছিলাম। তুমি তোমার রিয়েল লাইফের হিরোকে নিয়ে ভালো থেকো। ভালোবেসেছিলাম, ভালোবাসি, ইনশাল্লাহ ভালোবেসে যাব ইরাবতী। আমার না হওয়া পূর্ণিমার চাঁদ, ভালো থেকো। আমাকে কালকে প্লিজ ইরার কাছে নিয়ে যাবেন। ঈশান এতক্ষণ ল্যাপটপে মুখ গুজে থাকলেও যুথির কথা তৎক্ষণাৎ কানে গিয়ে ঠেকল। বউয়ের এত মিষ্টি করে আবদার করলে তো তা অবশ্যই পূরণ করতে হবে। ঈশান আধুরি গলায় বলল, কেন যাবে? কোন প্রয়োজন? যুথি কিছুটা এগিয়ে এসে ঈশানের দিকে, তারপর গম্ভীর মুখেই শুধাই, কেন যাবে? কোনো প্রয়োজন? হাতে গোনা আর 15 দিন পর ফাইনাল এক্সাম। অনেক দিন ক্লাস করা হয়নি, এখন পরীক্ষার প্রিপারেশন একদম ভালো না। সেই বিষয় নিয়ে কথা বলতে হবে, আপনি একটু নিয়ে যাবেন প্লিজ। ঈশান খুব স্বাভাবিকভাবেই বলল। আচ্ছা, কালকে নিয়ে যাব। এদিকে আসো। যুথি কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করে, কেন? ঈশান দুষ্টু হেসে ঠোঁটে ঠোঁট কামড়েই বলল। একটু ইটিস ফিটিস করি। যুথি নাক ঘষতে ঘষতে বিরক্তি টেনেই বলল, মুখে লাগাম দিয়ে চলেন, যখন তখন এইসব বলেন, ছি। কে শুনে কার কথা। ঈশান বিছানা থেকে উঠে গিয়ে সোজা কোলে তুলে নিয়ে আসলো বিছানায়। ঠোঁটে ঠোঁট বুঝে কয়েক মিনিট নিয়ে তপ্ত একটা চুমু খেয়ে নিল। তারপর আস্তে ধীরে একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেল। রাত প্রায় 12টার দিকে। ইরা ছোট্ট বিড়াল ছানাকে নিয়ে শুয়ে আছে বিছানায়। গভীর রাত, ঘুমটাও গভীর, বাইরের ঠান্ডা শীতল হাওয়া। ইরা বেশ কিছুক্ষণ
অপেক্ষা করেছিল আদিলের জন্য, কিন্তু আদিল এর আসতেই অনেকটাই লেট। তাই ইরা অপেক্ষা করতে করতে না চাইতেও ঘুমিয়ে পড়েছে। প্রায় মধ্যরাতের সূচনা। ঘড়ির কাঁটা টিং টিং আওয়াজ তুলে তারে জানান দিচ্ছে ইরা এই মুহূর্তে গভীর ঘুমে আচ্ছন্ন। আদিল এলোমেলো পায়ে তড়িঘড়ি করে রুমের ভেতরেই প্রবেশ করলো। রুমের লাইট আগে থেকেই অন ছিল। ইরা বরাবরই অন্ধকারে বেশ ভয় পায়। আদিল হাতের কালো স্যুটটাকে এক ঢিল মেরে ফেলে দেয় বেশ কিছুটা দূরে। তারপর শব্দ করে রুমের দরজা লাগিয়ে দেয়। হাতের শক্তি অনুযায়ী দরজার একটা শক্ত ঘুষি মেরে দেয়। প্রচণ্ড রাগে হিসিয়ে উঠছে বারবার। দরজার এত শক্ত করে শব্দ হওয়ায় তৎক্ষণাৎ ইরা ঘুম থেকে তড়িঘড়ি করে উঠে যায়। ইরা মূলত আদিলের রাগের কারণটা বুঝতে পারছে না, পারার কথাও না। সে তো এতক্ষণ গভীর ঘুমে ছিল। হঠাৎ কি এমন হলো যে এত বেশি রেগে আছে আদিল? ইরা দ্রুত বিছানা ছাড়ল, বরং এগিয়ে গেল আদিলের দিকে। এলোমেলো চুল ছড়িয়ে আছে কোমর পর্যন্ত, ঘুমের রেশ এখনো কাটেনি। ইরা চোখ মুখ ডলতে ডলতে এগিয়ে গেল আদিলের দিকে। আদিলকে বলে উঠল, কি হয়েছে আপনার? এমনভাবে রেগে আছেন কেন? আদিল ইরা কথাকে কোনো রকম পাত্তা না দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। এতে করে ইরা ভীষণ কষ্ট পেল। কেমন হয়েছে যে তার সাথে কথা পর্যন্ত বলছে না? এত কিসের রাগ অভিমান তার উপর? ইরা দ্রুত আদিলের সামনে গিয়ে দাঁড়ালো এবং অসহায় কণ্ঠেই বলে উঠল, কি হয়েছে আপনার? এমন কেন করছেন? আদিল ইরার বাহু টেনে রাগে রিরি করেই বলে উঠল, কি আছে তোর মাঝে? অন্য পুরুষ কিভাবে আকৃষ্ট হয় তোর মাঝে? ইরার বাহুতে খুব শক্ত ধরেছে আদিল। এতে করে ইরা ভীষণ ব্যথা অনুভব করছে। ইরা কোনো কিছু বোঝার আগেই আদিল আবারও চেঁচিয়ে বলে উঠল, কুত্তার বাচ্চা, তোর দিকে মানুষ নজর দেয় কিভাবে? ইরা আদিলের কথার মানেটা একদমই বুঝতে পারে না। বুঝবে কিভাবে? সে তো জানেই না কি হয়েছিল। আদিলের রাগের কারণ, কে বা কারা তাকে কি নজর দিয়েছে? আদিলের এমন ধমকে ইরা ঝরঝর করে কেঁদে উঠল। আদিল কি করে এতটা বাজে ব্যবহার করতে পারে? ইরা ভীষণ রাগ চেপেই বলল, কি এমন করেছি আমি যে আপনি এমন ব্যবহার করছেন আমার সাথে? ইরার কথায় মুহূর্তেই আদিলের মাথায় রাগের তাপমাত্রা ভীষণ বেড়ে গেল। তার মুখে মুখে কিনা তর্ক করছে। আদিল ইরাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়েই বলে উঠল, পরপুরুষকে খুব ভালো লাগে তাই না? অসভ্য নারী, তোকে অন্য পুরুষ বাজেভাবে দেখলো কিভাবে? এরা সত্যিই কিছুই বুঝতে পারছে না কি দেখছে তাকে। কোনো পরপুরুষের কথা বলছে আদিল। ইরার এবার বড্ড রাগ হলো আদিলের এমন ব্যবহারে। ইরা ভীষণ ভালোবাসে বলেই কি সব ভুল ত্রুটি তার হবে? মোটেও না। ভুল সবারই হয়, কিন্তু আজ ইরা কোনো ভুল করেনি। তাই ইরা আদিলের কাছে আর গেল না, বরং অন্যদিক ঘুরে চলে গেল বিছানার দিকে। একগুচ্ছ অভিমান নিয়ে ইরা আদিলের রাগ না ভাঙিয়ে বরং চলে গেল বিছানার দিকে। তা দেখে আদিল ভীষণ রেগে উঠল। আদিল ইরাকে বিছানায় যাওয়ার আগেই শক্ত হাতে বাহু টেনে নিজের দিকে ঘুরিয়ে নিল। আদিলকে এমনভাবে ধরতে দেখে ইরা রাগে ছটফট করতে লাগলো। কিছুক্ষণ আগে কোনো ভুল ছাড়াই তাকে কতগুলা কথা শুনিয়ে দিল, আর এখন কিনা ভালোবাসা দেখানো হচ্ছে। চায় না তার এমন ভালোবাসা। তাই ইরা রাগে কটমট করেই বলে উঠল, ছাড়ুন আমায়, একদম ছোবেন না আপনি আমায়। কে শোনে কার কথা? আদিলের রাগী মস্তিষ্কটা আরও রেগে উঠল। রাগ কন্ট্রোল করার জন্য এই মুহূর্তে বেছে নিল ইরার উষ্ণ ঠোঁট। খুব শক্ত করে ইরার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ইরাকে কোনো কিছু বলার সুযোগ পর্যন্ত দিল না। এমনি কোনো রকম ছটফট পর্যন্ত করতে দেয় না। রীতিমতো নিজের সবটুকু রাগ জেদ মিশিয়ে চুম্বন করতে থাকে ইরার অধরে। আদিল কোলে তুলে নিয়ে ছুঁড়ে ফেলল বিছানার ওপর। তারপর ঝাঁপিয়ে পড়ল ইরার ছোট্ট বাহুর ওপর। সমস্ত রাগ অভিমান জেদ ভালোবাসা ঢেলে দিল ইরার ওপর। ইরা দুহাতে শক্ত করে আঁকড়ে ধরে আছে আদিলকে। কে জানে এই ভালোবাসা নামক অত্যাচার ঠিক কতক্ষণ চলবে?